শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। আজ এক বিশেষ দিন, 11ই জ্যৈষ্ঠ। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। আমাদের বিদ্রোহী কবি, প্রাণের কবি, মনের কবি। আজকের দিনটা হয়তো গোটা পর্ব জুড়ে পালন হবে না, কিন্তু দিনটা যাতে মনে থাকে সবার, তাই একবার মেনশন করলাম। আর সকলকে ওয়েলকাম করলাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কো-পাওয়ার্ড বাই সানরাইজ মশলা। আজকেও এসছেন 4 জন দারুণ মালক্ষী, আমার সঙ্গে খেলবার জন্য অপেক্ষা করছেন। আর করাতে চাই না, ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। একটু ভালো করে আলাপ করি ছোট করে। অঞ্জনা, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম অঞ্জনা দত্ত। আমি অশোকনগর, উত্তর 24 পরগনা থেকে এসেছি। আচ্ছা। আর আমি শাড়ি কুর্তির এটা ব্যবসা করি। আর 1 মাস ধরে আমি টোটো চালানো শুরু করেছি। তার আগে টোটো না, চালাতেন? তার আগে আমার টোটো চালানোর মতন দরকার হয়নি। আচ্ছা, আমি নিশ্চয়ই আরো বিস্তারিত শুনবো আপনার গল্প। মঞ্জু। হ্যাঁ, নমস্কার সুদীপ্তাদি। নমস্কার। আমার নাম মঞ্জু ওঝা। আমি পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় খুরশি গ্রাম থেকে এসেছি। কি করো মঞ্জু? আমি অন্যের জমিনে সবজি চাষ করি। বাহ, দারুণ। রিনা। নমস্কার দিদি, আমি রিনা শর্মা। আমি জলপাইগুড়ি ময়নাগুড়ির সাপটিবাড়ি 2 থেকে এসেছি। আচ্ছা আমি একজন গৃহবধূ। আচ্ছা। নন্দিতা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি নন্দিতা মণ্ডল, হাওড়া জেলার বালি থেকে এসেছি। ওকে। আমি একজন ক্যান্সার পেশেন্ট। আচ্ছা, এখন সুস্থ? এখন সুস্থ বলতে আমার ব্রেস্ট ক্যান্সার। তো রিসেন্ট আমি পেট স্ক্যান করে ধরা পড়লো যে ব্রেস্টে আর কোনো ম্যালিগনেন্সি নেই, বাট আমার থাইরয়েড গ্ল্যান্ডে আবার একটা নডিউলস ধরা পড়েছে। কেমো চলছে 3 মাস পর পর একটা করে। ওকে। তো 3 বছর ধরে আমি চিকিৎসা চালাচ্ছি। মনের জোর হারাইনি। হারালে চলবে না, মনের লড়ে যেতে জোর আমি হবে। একটা দিনের জন্য, ইভেন আমি হসপিটালের বেডেও আমি সান নেক্সটে লাখ টাকার লক্ষ্মী লাভ ছাড়িনি। ও মা, থ্যাংক ইউ সো মাচ। মানে এই আনকন্ডিশনাল লাভ। আর তার জন্য রিজন হচ্ছে মেনলি আপনি। থ্যাংক ইউ সো মাচ। খেলা শুরু করি, তারপর আরো গল্প করব সবার সঙ্গে। ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি। আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করার আগে অঞ্জনার কাছে আরো একবার আসি। হ্যাঁ, আপনার 1 মাসের এই যে টোটো চালানো, হ্যাঁ দিদি। এই আপনি বললেন যে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে আমাকে। আগে প্রয়োজন পড়েনি, হ্যাঁ। এখন প্রয়োজন পড়েছে, এরকমটা কেন হলো? দিদি, আমার এখন মেয়ে আছে, শাশুড়ি আছে, আর আমি আছি। আচ্ছা। আমার হাজবেন্ড এই 1 বছর 1 মাস হয়েছে মারা গেছে। গত ফেব্রুয়ারি 25 সালের ফেব্রুয়ারি মাসে 10ই ফেব্রুয়ারিতে জ্বর হয়েছিল। তো জ্বর হয়েছিল, আমি লোকাল ডাক্তার দেখাই। সেখানে দেখানোর পরে জ্বর তার 100 থেকে শুরু হয়েছিল। পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, কিন্তু কোনো কিছু ধরা পড়েনি। শুধু বলেছিল একটা এক্সরে করাতে বুক, যে কফ জমেছে বুকে। তারপরে তারা হসপিটালে বলেছিল যে দেখাতে। তো আমি আমার লোকাল হসপিটালে নিয়ে যাই। সেখানে ওরা কি করেছিল, নিউমোনিয়া বলে ইঞ্জেকশন করেছিল। তা আমার পেশেন্টের এমন কিছু অবস্থা ছিল না যে তার শরীর একদম দুর্বল হয়ে গেছিলো বা কিছু, সেরকম ছিল না। ওই 6টা ইঞ্জেকশন নেওয়ার পরেই তার বিছানায় অর্ধেকটা পড়ে যায়, সে একদমই দুর্বল হয়ে যায়। তারপর আমি বলেছি আমি এখান থেকে ট্রান্সফার করে কলকাতায় নিয়ে যাব। তো ওরা বলেছে ঠিক আছে। সকালবেলা আমি যখন নিয়ে যাই, তো ওরা বলেছে যে এখানে ভর্তি রাখা যাবে না, আপনি তো বন্ডে সই দিয়ে নিয়ে এসছেন, এখানে ভর্তি হবে না, আউটডোরে নিয়ে যান। আউটডোরে আমি যখন নিয়ে যাই, তখন ওরা একজন ডাক্তার বলছে চেস্টে দেখাতে হবে। তা চেস্টে নিয়ে গেছি। চেস্টের ডাক্তার ওখানে ওরা ঠিক দেখে টেকে বলেছে যে মেডিসিনে দেখাতে হবে। তো ওরা একবার এখান থেকে পাঠাচ্ছে ওখান থেকে একবার এখানে পাঠাচ্ছে, এরকম করে 2-3 বার আমাকে পাঠাচ্ছে। তখন আমি বললাম আপনারা যখন একে আমার টেচারে করে নিয়ে যেতে হচ্ছে, তখন যে আপনারা তো ঠিক মতন বলছেন না, কোথায় আমি দেখাবো, তা আমি তো বুঝতেও পারছি না, আপনারা যদি না ঠিক মতন বুঝতে পারেন। তখন ওরা কতগুলো পরীক্ষা টরীক্ষা দিয়ে আমাকে বললো 7 দিন পরে আসবেন। টিবির পরীক্ষা দিয়েছিল।
পরীক্ষা টরীক্ষা করে 7 দিন পরে রিপোর্ট নিয়ে আমাকে যেতে হয়েছিল। ভর্তি নেবার পরে ওখানে ভর্তি থাকে, কিন্তু জ্বর তো কমছিল না, ওষুধ যা দিয়েছিল কিছুই হচ্ছিল না। তারপর আমি বলছি তাহলে আমি ভেলুরে নিয়ে চলে যাই। অ্যাম্বুলেন্স দাদা আমাকে বলেছিল তাহলে তুমি চলো, আমি অ্যাম্বুলেন্স করেই নিয়ে যাই। সেই আইসিইউ অ্যাম্বুলেন্স করে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাই। ভেলুরে গিয়ে ওখানে ওরা আইসিইউতে ভর্তি নিয়েছিল। আমার ওখানে 1,25,000 টাকা পে করতে হয়েছিল প্রথম দিনই। কলকাতায় যা পরীক্ষা হয়েছিল বলেছিল যে ওখানের রিপোর্ট আর আমাদের রিপোর্ট তো সেমই এসেছিল, তাহলে কলকাতার ডাক্তাররা কেন ওষুধ দিতে পারলো না, কেন ওরা এইসব ওষুধ দিল? টেস্টগুলোর রিপোর্ট একই এসছে, কিন্তু ওরা ধরতে পারেনি ওরা কি বলেছে, ওরা এইসব ওষুধ দিয়েছে কেন। আরও ওটা গাড়িয়ে গেছে। ও হয়েছিল লাঞ্চে ইনফেকশন ও আর হেপাটাইটিস ছিল। হেপাটাইটিস, হ্যাঁ, যার জন্য বলেছিল যে আরও কিছু 10 দিন যদি আগেও আনতেন তাহলে আমরা হয়তো কিছু করতে পারতাম। 7 দিন ওখানে ছিল, তারপরে ওখানে আর কিছু করা গেল না। তা আমার আত্মীয় স্বজন যা ছিল সব যে যার মতন সাহায্য করেছিল আমাকে, আর আমার যা ছিল সোনাগয়না যা ছিল আমি সবটাই দিয়ে আমি চেষ্টা করেছিলাম। 1 মাস 20 দিনের মাথায় আমার হাজব্যান্ড মারা যায় জ্বরের। আমার হাজব্যান্ড একাই ছেলে ছিল, আমার শাশুড়ি আর আমার ননদ আছে। তোমার হাজবেন্ড কি করতেন? হাজব্যান্ডের যে কেবল লাইনের কারেন্টের যে কাজ সেই কাজই করতো। তো তোমার গোটা সংসারের দায়িত্ব এখন তোমার উপর। তা শাড়ি আর এই নাইটির ব্যবসাটা করে শুরু করেছিলাম। ওকে, বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করো? হ্যাঁ, আমি সাইকেলে করে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করি। আচ্ছা, সো তোমার শাড়ি নাইটির ব্যবসা চলছে, তারপরে চলছিল। তুমি টোটো চালানোর আইডিয়াটা কোত্থেকে দিদি আমার এটা দিয়ে হচ্ছিল না। হ্যাঁ, স্বাভাবিক, আমার স্বাভাবিক। মেয়ের পড়াশোনা, সংসার, শাশুড়ির ওষুধ, শাশুড়ি, আমার ননদ। আবার একটু হার্টের সমস্যা আছে, আমারও ওষুধ চালাতে হচ্ছে। আচ্ছা। তাই আমি চিন্তা করলাম যে, আর সত্যি কথা বলতে আমি এই শোটা দেখে আমি অনেকটা মনে জোর পেয়েছি। হঠাৎ করেই মাথায় আসলো যে তাহলে আমি একটা টোটো কিনি। কেনার টাকা কোথায় পেলে? ওটা আমি লোন করে লোন নিয়েছি। করে কিনেছো। হ্যাঁ সেটাও তো শোধ দিতে হবে। হ্যাঁ, আর দিদি আমি আমার এই টোটো চালানোর মানে একটা কথা একজনের নাম বললে হবে না, আমার পাড়ার এক দাদা নন্তুদা বলে আছে, ওই দাদা আমাকে শিখিয়েছে 4 দিন। বাহ বাহ, হ্যাঁ, উনি আমাকে অনেকটা সাপোর্ট করেছে। 4 দিনে? হ্যাঁ, 4 দিনে। তারপর আমি নিজে বেরিয়ে বাহ। প্যাসেঞ্জার নিতে পারি এখন। পুরি বাবা, তবে সবাই সাহস আছে। হ্যাঁ, হ্যাঁ ভেরি গুড। অঞ্জনার ভিডিও দেখাই একটু, টোটো চালানোর ভিডিও সবাইকে। কতক্ষণ টোটো চালাও অঞ্জনা? আমি সকালবেলা আমাকে 2-3 জন আছে ফোন করে, তাদেরটা আগে দিয়ে আসি। ও। তার ফাঁকে এসে আবার রান্না করি। মানে এগুলো সব শিডিউল ট্রিপ? হ্যাঁ রোজে যাও? হ্যাঁ, রোজ হ্যাঁ, যাও? আমার রিজার্ভ। রিজার্ভ। আর তারপর মেয়েকে আবার পড়া থাকে, পড়তে টড়তে দিয়ে আসি, তারপরে এসে রান্না করি, ঘরের কাজকর্ম করি, সবই করতে হয় আমাকে। আবার তারপর রান্না হয়ে গেলে আবার 11টা সাড়ে 11টার মধ্যে আবার বেরোই। বেশি সময় বেরোই না, যেহেতু সবাই বলে তুমি মেয়ে যেহেতু নতুন চালানো শুরু করেছো, 8টা সাড়ে 8টার মধ্যে বাইরে থাকি। আর এই শাড়ির ব্যবসা? শাড়ির ব্যবসাটা ওই বিকেলে বিকেলে আমার দিন ঠিক করা আছে, কাস্টমার যাদের দরকার হয় ফোন করে, আর নয়তো আমার দিন ঠিক করা আছে, সেই দিনে করে বেরোয়। সেটা সাইকেলে বেরো? সেটা সাইকেলে বেরোয়। সেটা টোটো নিয়ে বেরো? না, এখন আবার টোটো কিনেছে বলে সেই টোটোতেও মাল নিয়ে যাচ্ছে। এখন হ্যাঁ, সাইকেলটা সুবিধা না? চালাতে অনেকটা অসুবিধা। জিনিস হ্যাঁ, নিয়ে যাওয়া যাবে। সাইকেলটা চালাতে অসুবিধা হয়, মানে আমার শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, ওই জন্য এখন টোটোতেই মাল আবার অনেক সময় নিয়ে হ্যাঁ, যাচ্ছে। বেটার তো, অনেক হ্যাঁ। জিনিসপত্র একসঙ্গে ওটাতে নিয়ে। আমার অনেকটা উপকার হচ্ছে। নিশ্চয়ই। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, বাড়ি থেকে আমার মেয়ে এসছে, ও হ্যাঁ, মেয়ে আর দিদি, আর ওই দাদার 2 মেয়ে। দাদার 2 মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তোমার মেয়ের নাম কি? টিনা দত্ত। টিনা? হ্যাঁ, আচ্ছা, তুমি ক্লাস 9-এ পড়ো। কোথায়? অশোকনগর বাণীপীঠ গার্লস হাই স্কুল। ওকে, সো তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবে অঞ্জনা? প্রথমত আমি আমার টোটোর লোনটা আগে শোধ করব। কত লোন আছে এখনো? লোন এখন আপাতত 40,000 টাকা আছে। ও তো সেটা আর তো আমার মেটানো যাবে। হ্যাঁ, আর আমার ডাক্তারটা একটু দেখাতে হবে। হার্টের যে হার্টের যে সমস্যা। সমস্যা, অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে, আমি টাকার জন্য করতে পারিনি। চলো অঞ্জনা, ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, পড়ে গেল সব। নিচ দিয়ে ঢুকাও। চলো। হ্যাঁ, না সব পড়ে গেল। এক ঝটকা মারো। হ্যাঁ, মারো ঝটকা। পড়ে গেল।
এক জায়গায় করো, হ্যাঁ এবার ঢোকাও খুন্তি, আর একটু ঢোকাও, ওখানে আছে একটু বাঁদিক করে ঢোকাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক। হ্যাঁ কুইক করতে হবে, টাইম চলে যাচ্ছে। ইয়েস, ভেরি গুড। 500 দুটো, 1000, 3550। অঞ্জনা স্কোর 3550 ফার্স্ট রাউন্ড। এবার মঞ্জু। মঞ্জু, হ্যাঁ তোমার গল্প একটু শুনি। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি প্রথম থেকে বলি যে আমার স্বামী প্রচুর খাটতো, মানে জমিনে প্রচুর সবজি চাষ, ধান চাষ প্রচুর খাটতো। আমাকে বিয়ে দিল, কিন্তু নিজের জমিতে না। নিজের নয়, মানে ও লোকের জমি নিয়ে সবসময় খাটতে থাকতো। আমাদের এরকম কিছু ছিল না, তো প্রচুর খাটতো। মা বাবা আমিও গেলাম ওখানে। আমাদের প্রচুর সুখের সংসার। আমার 1 মেয়ে 2 ছেলে হলো, তারপর পড়াশোনাও করলো, সংসার খুব সুন্দরভাবেই চালালো, চললো, আমাদের কোনো সমস্যা নেই। তারপর আমার স্বামী সবজি চাষ করে বিক্রি করতে যান, তো সবজি নিয়ে গেছিলো একদিন, দিয়ে বাজার থেকে আসতে আসতে ওখানে পাইকার গাছ কাটছিল, তো গাছ কাটতে গেল, ও সবাইকে নিজে থামালো, সবাই পরপর পার হলো। তারপর ব্যবসায়ী বললো যে তুমি চলে যাও, আর কিছু হবে না। ও পেরাতে গেল, ওর মাথায় গাছ পড়ে গেল। আমি গেলাম, সবাই গেলাম, দেখলাম যে অজ্ঞান অবস্থা। ডাক্তার দেখিয়ে ওকে, ওখানে হলো না, বাইরে নিয়ে গেল কলকাতাতে, ওখানে সেখানে দেখিয়ে প্রচুর বহুদিন ধরে ওকে একটু যাই হোক সুস্থ করা হলো। সেই সময়টা বাবা মাও খাটতে পারতো না ঠিকঠাক, বয়স্ক হয়ে গেছিলো। আর আমার 3 ছেলে মেয়ে, 3 জন। তখন আমি একদম নার্ভাস হয়ে গেলাম, কি করব। তারপর যাই হোক মোটামুটি খাটাখাটনি করে সেই সবজি বাড়ি থেকে করে ও সুস্থ হলো। তো মেয়ের বিয়ে হলো, ছেলেও বড় হলো। তারপর এরকম করে বেশ চললো। তারপর গেল 25 মার্চের 14 তারিখে আমার ছেলে একটা নার্সিংহোমে, ওই লকডাউনের সময় পড়া বন্ধ হয়ে যায়, দিয়ে বলছে কি করবে, সবাই তো এরকম, আমি তাহলে একটু কিছু কাজ করি। নার্সিংহোমে একটু কাজ করার জন্য ওকে যোগাযোগ করে ঢুকাইলাম। কিছুদিন পরে ওখানে অসুস্থ হয়ে যায় আমার ছেলে। তারপর রিপোর্ট প্রচুর করা হলো, করা হতে ধরা পড়লো ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। বললো কিডনিটা বাদ দিতে হবে। শোনার সঙ্গে সঙ্গে আমি ধৈর্য ধরতে পারি না, কিন্তু ওর বাপি, আমার হাজব্যান্ডকে আমার ছেলে মেয়ে বাপি বলে, তো বলছে ওর বাপি প্রচুর মানে ধৈর্যশীল, এত ধৈর্য ধরতে পারে, মানে আমি কিন্তু পারি না এতটা। তো শোনার পরে আমি একদম নার্ভাস। তখন আমার মেয়ের বিয়েটাও হয়ে যায়, 24 সালে আমার মেয়ের বিয়েটা হয়ে যায়। বললো ওইখানে যে 6 লাখ টাকা আমাকে জমা করতে হবে, দিলে অপারেশনটা হবে। আর কিডনিটা যদি রিসান না বাদ দেওয়া হয় তাহলে আর একটাও সমস্যা চলে আসবে। কিছু টাকা আমাদের একটু জায়গা ছিল, বিক্রি টিক্রি করে যাই হোক টাকা পয়সা জোগাড় করে ওখানে দিয়ে কিডনিটা বাদ দেওয়া হলো। তারপর 1 মাস ওকে রেস্ট দেওয়ার জন্য ওখানে ছাড়লো। রেস্ট নেওয়ার পরে টাকা তো আমরা দিতে পারলাম না। ওরা বললো যে ঠিক আছে, ছেলে ওখানে কাজ করবে, যতদিন না টাকা শোধ হয় ও ওখানে কাজই করবে। ও কাজ করবে, আর আপনারাও যতটা পারবেন দিয়ে শোধ করবেন, আর ও কাজ করে ওখানে শোধ করবে। ওখানে আমার ছেলে এখন কাজ করছে, শোধ হচ্ছে, এখন সুস্থ আছে। এখন সুস্থ আছে। তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, কিন্তু মাইনে পায় না, কাজ করে মাইনে পায় না। আবার মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, ওইখানে রিপোর্ট করাতে গেলে আবার একটু বিল ওখানে বেড়ে যায়। তারপর আমার মাথাটা যে এরকম হয়ে গেছিলো, আমার মেয়ে জামাই বললো মা তো তাহলে এরকম পাগলের মতো কীরকম বসে থাকে, ঠিকঠাক হচ্ছে নি। দিয়ে আমার মেয়ে জামাই একটা আমাকে টিভি কিনে দিল। মা তাহলে বসে বসে মাঝে মাঝে একটু টিভিটা দেখবে, দিয়ে আমাকে টিভিটা কিনে দিল। ওইটা আমি চালিয়ে এটা ওটা দেখতে দেখতে হঠাৎ লক্ষ্মী লাভ শুরু হচ্ছে আমার চোখে পড়লো। দিয়ে ওই শোটা দেখতে 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 আমার যেন কীরকম মাথাটা পরে আমি সব কাজ ছেড়ে এটা দেখি।
সব কাজ ফেলে রেখে আমি সবজি টবজি যদি তুলেও আনি, যদি দেখছি যে 6টায় যখন চলতো 6টায় দেখতাম, যখনই 7টায় শুরু হয়েছে তখনই আমি সব কাজ রেখে দিয়ে ওটা দেখবো, আমি রাত্রে বসে বসে কাজটা করি। সবাই বলছে ওর এরকম হয়ে গেছিলো, মানে ডাক্তার দেখিয়ে যেটা ঠিক হতো না, লক্ষ্মী লাভ দেখে ও এখন এতটাই ভালো। সবাই দেখে, সবাই মানে এক কথায় লক্ষ্মী লাভ দেখায় একদম ব্যস্ত। মাই গুডনেস। তোমার বাড়ির থেকে কে কে এসছেন? আমার হাজবেন্ড, ও এসছেন? হ্যাঁ। ও নমস্কার। ওকে, মেয়ে এসছে। কোথায়? যে তোমার টিভি কিনে দিয়েছে সেই মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? ও তো আমার মায়ের জায়গাটা নিয়েছে। আমার মা মরার পর থেকে আমার পুরো মায়ের জায়গাটা আমার মেয়ে দখল করে বসেছে। আমার কি সুবিধা অসুবিধা, আমি কখন নার্ভাস হচ্ছি, কি প্রয়োজন, মানে সবটাই। তার ভাইকে অপারেশন করে ওখান থেকে যে নিয়ে এসছে, মানে নিজে কোলে করে নিয়ে এসছে, আমাকে একটুও লাগেনি। আমার মায়ের জায়গাটা আমার মেয়ে নিয়েছে। তোমার নাম কি? তুমি বললাম। আমার নাম জ্যোৎস্না বেরা। জ্যোৎস্না? আর জ্যোৎস্না আমার মেয়ে, তার মেয়ে দুটি এসছে আমার নাতনি। হ্যাঁ, বাবা সে তো লক্ষ্মী লাভ ছাড়া পাগল। গুড গার্লস। কি কি সবজি এনেছে মঞ্জু, একটু দেখি। এগুলো সব তোমার নিজের চাষ করা? হ্যাঁ, ও মা, আমি নিজেই চাষ করি সব। বেগুন, হ্যাঁ, ঢ্যাঁড়স, চিচিঙ্গে। চিচিঙ্গে। ওকে, সো তুমি যদি 1 লাখ টাকা পেয়ে যাও মঞ্জু? ওই আমার ছেলে যে নার্সিং হোমে আছে, এখনো আছে কাজ করছে? হ্যাঁ কাজ করছে, ওর থেকে তো পয়সাটা কাটছে। আমার লোনও হয়েছে প্রচুর, লোন বা সামনে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার ফার নিয়েছি, ওইগুলো থাকবে। আমার ছেলেটাকে আগে আমি 1 লাখ টাকা দিয়ে ছাড় করাবো নার্সিং হোম থেকে। আমার ছেলেটাকে আগে কত টাকা আছে এখনো? ওখানে 1.5 লাখ টাকা মতো বাকি আছে। তো 1 লাখে তো হবে না। না হবে তাহলে না, খেলা, হ্যাঁ হবে, যদি খেলায় আরো অনেক অনেক টাকা জিততে পারো তাহলে হয়ে যাবে। চলো ফার্স্ট রাউন্ডে ঠিক করে খেলবে এসে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক ঝটকা, যা পড়ে গেল। গোছাও গোছাও, আগে গোছাও। হ্যাঁ, দিয়ে নিচে মারো। হ্যাঁ মারো ঝটকা জোরে, রাইট, ভেরি গুড। চলো চলো, কমান কমান কমান। আর একটু ঢোকাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারো হ্যাঁ, তোলো এবারে, ঠিক করে তোলো। সব দূরে চলে গেছে টাকা, কাছে আনো। নিচে ঢুকাও, খুন্তিটা নিচে ঢুকাও। হ্যাঁ মারো। মারো ঝটকা। 500 আছে 5টা, 2500। 10 আছে 20টা, মানে 200 টাকা, মানে 6230। ওয়াও। রিনা, হ্যাঁ দিদি, হ্যাঁ এবার তোমার কথা শুনি, একটু বলো। আমি সেই জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে এসে, অত্যন্ত গ্রাম থেকে এসেছি। আর আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে নিয়ে যাই, ওকে সাইকেলে করে। এই গ্রামের রাস্তা, ঝড় বৃষ্টির দিন, তো ওভাবেই নিয়ে যাই। মেয়ের অদম্য ইচ্ছা পড়াশোনার। বাহ, কত বড় তোমার মেয়ে? আমার মেয়ে 14 বছর, ক্লাস 9-এ পড়ে আসছে আজকে এখানে। ওকে ওকে। তো ওভাবে নিয়ে যাই, যেতে যেতে হঠাৎ করে একদিন ঝড় বৃষ্টির দিনে যাচ্ছি সাইকেলে করে নিয়ে, সাইকেলের সামনে একটা গাছের ডাল ভেঙে পড়লো। তো আমার মেয়েও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। রাস্তাঘাটে কেউ নেই বৃষ্টির দিনে। তারপর কি করলাম, ওখানে বাড়ি থেকে কত দূর তোমার ওর স্কুল? বাড়ির থেকে 14 কিলোমিটার। ওরে বাবারে। 14 কিলোমিটার যেতে হয় সাইকেলে। ওখানে তো কেউ ছিল না, ঝড় বৃষ্টির রাত, দিনের বেলা ওখানে তো কেউ নেই। ও আমাকে জোরে ধরে ছিল। থাকতে থাকতে দেখলাম বৃষ্টি কমে গেল। যাওয়ার পর তখন ওকে আবার সাইকেলে করে নিয়ে আমি চলে গেলাম স্কুলে। তো ওভাবেই নিয়ে যাই। তো মেয়ের ইচ্ছে, ও পড়াশোনার খুবই এনার্জি, ও
ও বড় হয়ে ল হতে চায়, লয়ার। লয়ার। বাহ ওর এটা স্বপ্ন। বাহ। তা আমি তো লাখ টাকার লক্ষ্মী লাভ দেখি। তারপর আমার হচ্ছে হাজবেন্ডের দোকান, ওর হচ্ছে সেলুন দোকান, আচ্ছা, চুল কাটেন? চুল কাটায়। তো বাজারে সেলুন দোকান, তো দোকানটা আবার নিজের না, ভাড়া দোকান। ও তো ওখানে যা ইনকাম হয় তা দিয়ে হয়, সংসার চালাই। তো আমার মেয়েকে ওর সঙ্গে আমরা সাপোর্ট দিই যে না তুমি পড়ো, যত কষ্টই হোক আমরা তোমাকে, তুমি যে নিজের পায়ে দাঁড়াবে, তোমার স্বপ্নকে আমরা পূরণ করব। তো তুমি খেলতে এসছো, যদি 1 লাখ টাকা যেত? আমার মেয়ের জন্য কিছু রেখে দেবো, ওর পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে। আর আমি একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনবে। স্কুটি কিনলে তাহলে সুবিধা তাড়াতাড়ি হবে, যাওয়া যাবে। তাহলে তাড়াতাড়ি আমরা যেতে পারবো ওকে নিয়ে। এসছে মেয়ে? হ্যাঁ, বাড়ি মেয়ে থেকে? এসেছে যে। ও, আর কে এসছে? আমার হাজবেন্ড এসেছে ও। আর আমার দিদি এসেছে। দিদি কোথায়? ওই যে উপরে। ও উপরে, নমস্কার। ওকে, তোমার নাম কি? বর্ষা শর্মা। বর্ষা। ওকে, সো তুমি স্কুটি কিনবে, ওর পড়াশোনার জন্য রাখবে। রাখবো। আর কি বললে? আর সেলুনটাকে ঠিক করতে পারো যদি টাকা থাকে। হ্যাঁ। ওকে, নাইস। এসো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো রিনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সবগুলো একসঙ্গে করে নে। তোলো, যা তোলো। ভেরি গুড। তোলো, ভেরি গুড। নিচ দিয়ে ঢোকা সবগুলো একসঙ্গে নিয়ে নে। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। ওকে, গুড, গ্রেট গোয়িং। ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। অনেক টাকা আছে, ঢোকাও ঠিক করে, তোলো। আমি তো ফ্রিতেই নাজেহাল। হচ্ছে না আগে সামনে নিয়ে আসো। হচ্ছে, আরো হতে পারে, অনেক তাড়াতাড়ি টাকা করো। আছে। হ্যাঁ, মারো ঝটকা। 10টা 500, মানে 5000 এখানেই, মানে 8000, 200, 300, 8300। এবার নন্দিতা দি 10,000 মিনিমাম, আস্তে আস্তে বাড়ছে না। 3550, তারপর 6230, তারপর 8300, এরম আছে গ্রাফটা। এবার গিয়ে 10,200, 300 এরম একটা করলে তাহলে একটা ব্যাপারটা ঠিক থাকবে। আচ্ছা, নন্দিতাদির গল্প একটু শুনি। গল্প ইন দ্য সেন্স একটা ডিফিকাল্ট জার্নি, ক্যান্সার নিয়ে বছর বছর বাঁচা, এবং ক্যান্সার শরীরের তো ক্ষতি করেই, কিন্তু এই রোগের নামটাই মানসিকভাবে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমি কিন্তু একদিনের জন্য ভাঙিনি। হ্যাঁ, সেটাই আশ্চর্য। এবং ভাঙলে আমার চলবে না। আমি সারা জীবনের জার্নিটা খুব কষ্টে কাটিয়ে এসেছি, আমার আশা আমি একদিন সুখ পাবোই। তো সুদীপ্তাদি, আমি একটা কথা বলি, আমি এই 1 লাখ টাকা লক্ষ্মী লাভে আসার আগেও কিন্তু আমি তোমার বাড়ির মেম্বার, তুমি করে বললাম। আমার বাড়ির মেম্বার? তার কারণ তোমার বাবা স্বর্গীয় বিপ্লব কেতন চক্রবর্তী আর আমার মা একসাথে চেতনায় অভিনয় করতেন। আমি বেশি দিন সেটা পাইনি, তার কারণ আমার মাতে বাবাতে ডিভোর্স হয়। আমি তখন 3.5 বছর আমার বয়স। তো মা রাইটার্সে চাকরিও করতেন, গণনাট্য সংঘেরও মেম্বার ছিলেন, এবং চেতনাতেও অরুণ কাপুর গ্রুপে। মায়ের নাম কি? মায়ের নাম অঞ্জলি ঘোষ। ওকে, অঞ্জু বলে পরিচিত সবার কাছে। পিসি, কারেক্ট। অনেক ছোটবেলায় দেখেছি, হ্যাঁ, অনেক হ্যাঁ, ছোটবেলায়। হ্যাঁ। আমি নীলের সাথেও কথা বলেছিলাম, নীলও বলেছিল অঞ্জু পিসিকে তো চিনি। হ্যাঁ, কারেক্ট। আমার বাবা নিমাই বসু সরকার, তো বাবা কলকাতা কর্পোরেশনে চাকরি করতেন, মা রাইটার্সে, আর ওনারা এই সমস্ত নিয়েই থাকতেন নাটক। আমি তখন 3.5 বছর বয়স, তো ওনাদের ডিভোর্স হয়। ওকে, তো ডিভোর্স হয়, আমার ঠাঁই হয় একদম প্রত্যন্ত পূর্ব বর্ধমানের গ্রাম, আমার বাবার দেশের বাড়ি, আমার ঠাকুমা পিসিদের কাছে। ওকে। তো যথেষ্ট তখন সেই জীবনের ওই পার্টটুকু খালি আমার সুখ ছিল। 7 বছর বয়সে আমার স্টেপ মাদার, তো জানোই নিশ্চয়ই ন্যাচারালি স্টেপ মাদার কিরাম হয়। তো যতদিন ঠাকুমার ছত্রছায়াটা ছিল ততদিন আমি ঠিক ছিলাম। মাধ্যমিকের পর ঠাকুমা মারা গেল,
তো আমার মা ডিসিশন নিল আমাকে আর পড়তে দেবে না, বিয়ে দিয়ে দেবে। তো আমি তো কিছুতেই বিয়ে করব না তখন। তো আমি আমার ছোট পিসেমশাই আমার মায়ের কাছে যোগাযোগ করে আমার মায়ের কাছে দিয়ে এলো। মা সল্টলেকে শ্যামলী হাউজিংয়ে থাকতেন। তো সেইখানেও আমার নিজের দিদা বলছে, এক রাত্রে আমি শুয়ে শুয়ে শুনছি আমার মামাকে বলছে, ওকে বিদায় কর, না হলে তোর ভবিষ্যৎ হবে না। নিজের দিদা বলছে আমাকে। আমি সেই রাত্রে শুনে ডিসিশন নিলাম আমি মায়ের কাছে বাবার কাছে আবার ফিরে যাব। তখন আমি 11-এ পড়ি, বরানগর বিদ্যা মন্দির, আমার মামার বাড়ি বরানগরে। আবার মায়ের যথারীতি বাবার কাছে ফিরে গেলে যা হয়, আবার মানে বেশি যন্ত্রণা। তো আর থাকতে পারলাম না। আমার পাশেই আমার হাজবেন্ডের বাড়ি, ও আমার ছোট থেকে বন্ধু। আমি যখন বললাম, দেখ হয় তুই আমায় বিয়ে কর আর নয়তো আমি সুসাইড করে নেব। তা ও বললো, ওরে বাবা ওই কথা বলিস না, আমি আছি। তো সম্পূর্ণ বেকার অবস্থায় আমায় বিয়ে করে। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এত ভালো, তো আমাদের একটা বিজনেস করে দিলেন। আমার ওর সাইকেলের দোকান, তার সাথে সাথে ধীরে ধীরে আমিও একটা টুকটাক বিজনেস করতে লাগলাম, ধূপের, মোমবাতির এইসব। আমার মেয়ে ইনবর্ন সেপ্টিসেমিয়া, 8.5 মাসে আমার মেয়ে জন্মেছে সেপ্টিসেমিয়া নিয়ে, যে রোগে 100 জনের মধ্যে 1 জন বাঁচে। তো মেয়ে 17 দিন ভেন্টিলেশনে ছিল। সেখান থেকে মেয়েকে যখন রিকভারি করে নিয়ে আসি কলকাতা মেডিকেল কলেজ থেকে, 3 মাস বয়সে মেয়ের রিকেট। মেয়েকে আইসিইউতে রেখে দিল, যেখানে রিকেট রুগীর বাড়ির লোককে ঢুকতে দেবে না। মেয়ের একটা পা বেঁধে, মানে এরম করে বেঁধে যাতে না পড়ে যায়, বেড থেকে রেখে দিয়েছিল। মেয়ের কোমরের হাড়টা ডিসলোকেশন হয়ে গেল। আমরা জানতে পারিনি আমার মেয়ে 1টা বছর কেঁদেছে হাড়ের যন্ত্রণায়। শেষে হাড়ে মাংস গজিয়ে গেল। 1.5 বছর বয়সে মেয়ে হাঁটতে পারছে না কেন, তখন ধরা পড়লো মেয়ের ডিসলোকেশন। ডক্টর হোম চৌধুরীকে দেখাতে বললো এখন আর কিছু করার নেই, তার মধ্যে মেয়ের এপিলেপসি। বললো এপিলেপসিতে মেজর অপারেশন করা যায় না, মেয়েকে আর ফিরে পাবেন কি না গ্যারেন্টি নেই। বললাম থাক, আমার মেয়ে যেমন আছে থাক। তো মেয়ের এই রোগের জার্নি হতে হতে লকডাউনে যখন আমরা সম্পূর্ণ বেকার, 2022 সালের ডিসেম্বরে আমার ধরা পড়লো ক্যান্সার। যখন আমরা কপরদোক শূন্য, আমাদের কোনো ইনকাম নেই, পুঁজি ভেঙে খেতে খেতে আমরা শেষ। তারপর আমি জানুয়ারি থেকে পিজিতে চিকিৎসা করছি। পিজির ডক্টরদের কথা না বললে বিরাট বেইমানি করা হবে। আমায় পুরো সুস্থ করেছে আমার বাড়ির আমার হাজবেন্ড, আমার সেজো পিসি, আর পিজির ডাক্তাররা, আর আমার বাবা তারক ভোলা। মানে আমি যে এত ভালো ডাক্তার পাবো আমি ভাবতে পারিনি। মানে পিজিতে আমি যে কি পেয়েছি, আমাকে পুরো সুস্থ করে দিল। বাট এই যে এখন থাইরয়েড গ্ল্যান্ডে একটা নডিউল ধরা পড়েছে, আমি আর পাচ্ছি না দিদি, আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। আর কত লোকে আমায় সাহায্য করবে বলুন? আমার সেজো পিসি, সে একজন সরকারি চাকরি করতেন, রিটায়ার করে গেছে। একমাত্র আমার সেজো পিসি ছাড়া এই পৃথিবীতে কেউ আমায় ভালোবাসেন। আমার বাবা রিসেন্ট মারা গেছে, কিন্তু মা বেঁচে আছে। আমার মামা মাসিরা আমার সাথে যোগাযোগ রাখতে দেয় না। আমার মামা মাসিরা তাকে পুরো গার্ড করে রেখে দেয়। মানে কি স্টেপ মাদারের কথা বলছো? না, স্টেপ মাদারও মারা গেছে করোনায়। আচ্ছা। স্টেপ মাদার মারা যাওয়ার পর যখন বাবা 7 মাস বেঁচে ছিলেন, আমার কাছে 2 বেলা আসতেন, আমি চা দিতাম, খাবার দাবার দিতাম। তখন আমার কাছে আফসোস করতেন, রূপা আমি কি ভুল করেছি, রূপারে আমি তোকে ঠকিয়ে গেছি সারাটা জীবন, আর আমার কিছু করার নেই। আর বাবা মারা গেল জানুয়ারিতে, আর আমি আমার তার পরের বছর ডিসেম্বরে আমার ক্যান্সার ধরা। তো ওই সাইকেলের দোকানটা কি এখনো আছে? না না না, নেই সেগুলো আর নেই? না না না। তাহলে চলছে কিভাবে? ও এখন অটো চালায়, অন্যের অটো চালায়।
আমি ওই জন্যই যে আমার বিজনেসটা যাতে আমি আবার একটু স্টার্ট করতে পারি, আর আমার ক্যান্সার এই বিজনেস আমার ওই যে মোমবাতি, ধূপ, মাটির প্রদীপ, কিছু ইলেকট্রিক্যাল ছোট ছোট সুইচ দিলে যে লাইটিং হয়, হ্যাঁ, ওটা আমার বেশ ভালো বড় ব্যবসা ছিল। ও সেটা এখন কি অবস্থা? ওটা এখন আর নেই। আমি তো রোগে এখনো তো আমার কেমো চলছে, 3 মাস ছাড়া ছাড়া এখনো আমায় একটা করে জেডে নিতে হয়। তো শরীরটা আরেকটু সুস্থ হলে আবার ওই ব্যবসাটা শুরু করতে পারে। শরীর বলতে আমার যদি এই যে অপারেশনটা হয় আমি ভাঙবো না, আমি জানি আমার মাথার উপরে একজন আছেন, সে আমাকে যখন এত বছরেও ভাঙতে দেয়নি, আমি শেষ জীবনটা সুখ দেখেই যাব। নিশ্চয়ই হওয়াই উচিত। বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ি থেকে আমার হাজবেন্ড এসছে, আমার মেয়ে এসেছে। ও আচ্ছা, নমস্কার। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। এক মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে নিতে বলে একসাথে কাছে করো। যেন কেড়ে নিতে দেব কি বাহ, ভেরি গুড। একসাথে কাছে করো। জড়ো করো জড়ো করো জড়ো করো। স্প্যাচুলাটা পুরো ঢোকাও। ভেরি গুড। হবে হবে, আছে 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 অনেক ওখানে। হ্যাঁ চলো। একসাথে করো। হ্যাঁ হ্যাঁ, ওখানটাই আছে, ওখানটাই আছে, ওখানটাই তোলো। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথা যেন আমি ছাড়তে দেব না। ভেরি গুড। চলো কমন, এক ঝটকা মেরে তুলে নাও। হ্যাঁ, এক ঝটকা মেরে, দিদি ঠিক বলেছেন। আস্তে করে ঢুকিয়ে ঝটকা মেরে আরেকটু বাদিক চেপে ঢুকাতে হবে। এই দূরে চলে গেল। পুরো ঢোকাও ঢোকাও, হচ্ছে না, ফলস হচ্ছে, কাছে নিয়ে এসো। না, নিচে করে ঢোকাও, নিচে নিচে ঢোকাও। ঢুকছে না, ঢুকছে না। তোমার দিক থেকে ঢোকাও, পেটের কাছ থেকে ঢোকাও খুন্তিটা। হ্যাঁ, এপাশ থেকে সোজা। হচ্ছে না, হচ্ছে না, হ্যাঁ, একটাও নিচে ঢুকছে ঢুকছে না, নিচে হ্যাঁ হ্যাঁ, গুড। এই তো ঢুকলো, আরেকবার নিচে ঢোকাও। ঢোকে নি। এক 1000। ষাট, 70, 80, 2680। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। শুরু করছি গানে গানে লক্ষ্মী লাভ। এর কি হয়েছে? নমস্কার সবাইকে, আমার নমস্কার। কমলা শাড়ি ব্লাউজ পরেছিস কেন রে? আজকে রসুন সন্ধ্যা, তাই। কি সন্ধ্যা? রসুন সন্ধ্যা মানে সবাই আজকে আমাকে বলেছে এখানে আজকে রসুন সন্ধ্যা পালিত হবে, তাই আমি দুটো রসুনও নিয়ে এসেছি, আর রসুনের যা যা উপকারিতা সেগুলো আমি বলবো, জানাবো। আমিও যে জানি রসুনের সম্বন্ধে, বলে দিই। প্রথম পয়েন্ট হচ্ছে রসুন খেলে এনার্জি বাড়ে। তারপরে তোমার হচ্ছে রসুন তেলের তো প্রচুর উপকারিতা। হ্যাঁ, ব্যথা, গাতে গাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, সব ব্যথা সারিয়ে দেয় রসুন তেল একদম। তবে আরেকটা ব্যাপার আছে শিক্ষাক্ষেত্রে। এই শিক্ষাক্ষেত্রে রসুনের ব্যাপক উপকারিতা। কেন বলো? কিছু মনে করতে পারছো না? করো না তুমি? কি? সোমবার দিন সকালবেলা স্কুল যেতে ইচ্ছে করছে না, দুকুয়া ছাড়িয়ে নিন, বগলে চেপে বসে থাকুন, ব্যাস গাটা গরম গরম, যেতে হবে না, স্কুল ছুটি। এটা সব থেকে ভালো উপকারিতা না?
তোমরা করোনি এগুলো? ভালো মেয়ে ছিলাম। ও, আমি তো আসলে অ্যাডভান্স বাচ্চা, ওই কারণে করেছি। শোন, এ রসুন ও রসুন নয়। তুই যে একদম কিছুই জানিস না সেটা না বারবার প্রকাশ করে দিলে মানে কোথাও একটা থামতেও তো হয়, তো থেমে যা, ঠিক আছে? রসুন মানে হলো র সু ন। রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, মানে নাম শুনেছিস? ওই রসুন, রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, রসন। ও, আমি তো ভেবেছি রসুন রসুন বলছো, আমি তো তাই ভাবলাম এই রসুন। ঠিক আছে, তোর স্ট্যান্ডার্ড অনুযায়ী তুই এতটুকুই ভাবতে পেরেছিস। এবার বাকিটা আমি বলে দিলাম। তুমি কত জানো গো। কিন্তু অহংকার নেই, দেখবি খেয়াল করে। না। এই জন্য তুমি ঢেঁড়স আর আমি বেগুন। কারেক্ট।